ভাই নামক অজানা ভয় গল্পের 18 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। নতুন নতুন গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আদিবা হন হন করে বেরিয়ে গেল, একবার ঘুরেও তাকায়নি। আদি তার চলে যাওয়ার দিকে নিশ্চুপ চেয়ে তাকিয়ে রইল, চোখ দুটো ভরে উঠছে। কিন্তু আদিবাকে সে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। যে মেয়েটা তার কাছ থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে চাইছে, যে মেয়েটা তাকে অসহ্যকর মনে করে, তার জন্য এত উতলা হওয়ার আবশ্যকতা নেই ভেবে নিজেকে সান্ত্বনা দিল। আদিবা আদিকে যেভাবে দোষারোপ করল, আদির জায়গায় অন্য কেউ থাকলে তার নিশ্চয়ই অনুশোচনা হতো। কিন্তু আদির অনুশোচনা হচ্ছে না, তার কষ্ট হচ্ছে। বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করছে। আদির চোখ ভরে এসেছে। সে সবার সামনে কাঁদতে চায় না, তাই শান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। আচ্ছা, তবে কি আদিবা সত্যি আমায় চায় না? আমি এতই খারাপ? আমার মতো ছেলেকে কেউই পছন্দ করে না, তাই না? আমিও জানি আমাকে পছন্দ করার মতো কোনো কারণ নেই, আমার আচরণ স্বাভাবিক না। কিন্তু আদিবা কেন বুঝলো আমি যেমনেই হই, আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। মানছি আমি অন্যদের মতো ভালোবাসতে পারিনি, আমার ভালোবাসা বেপরোয়া ছিল, তাই বলে ও আমায় ছেড়ে চলে যাবে? আমার কাছ থেকে পালানোর জন্য ব্যাকুল হয়ে পড়বে? আচ্ছা আদিবা, তোর মনে কি একটাবারের জন্য প্রশ্ন জাগলো না আমি কেন সেদিন বাসা ছেড়েছিলাম? সামান্য বকার জন্য কেউ বাসা ছেড়ে চলে যায়? আমি তো তোর উপর কিংবা বাবা মায়ের উপর কারোর উপর রাগ করে বাসা ছাড়িনি, ছেড়েছিলাম নিজের উপর রাগ। আমি নিজেকে শাস্তি দিতে চেয়েছিলাম। তোকে সেদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ভিতর আত্মা কেঁপে উঠেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম তোর থেকে দূরে থাকব, কারণ আমি দেখতে পাচ্ছিলাম আমি নিজের রাগকে সামলাতে ব্যর্থ হচ্ছি। মন থেকে না চাইলেও তোকে ঠিকই আঘাত করছি। তাই চেয়েছিলাম তোকে ছেড়ে থাকতে, নিজের যত কষ্টই হোক মেনে নিব, তবুও তোর সাথে থেকে তোর উপর অত্যাচার করব না। ভেবেছিলাম তোর থেকে দূরে থাকলে হয়তো নিজের রাগকে বশে আনতে পারবো। শুধুমাত্র তোকে কষ্ট দিব না জন্যে নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলাম। কি করব বল, পৃথিবীর সবাই তো আর একরকম হয় না। সবাই যদি একরকম হতো তাহলে কি পৃথিবীতে এত খুন খারাপই হতো বল? সবাই এক হয় না রে, কেউ রাগী হয়, কেউ আবার কোমল। আমাকে উপরওয়ালা এভাবেই গড়েছেন। তুই আমার অবাধ্য হলে মাথায় রক্ত চড়ে যায়। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারি না। আসলে তোকে আমার খুব আপন মনে হয়, যাকে সবটা দিয়ে নিজের করে আগলে রাখতে চেয়েছিলাম, যে শুধু আমার হবে, সারাক্ষণ আমায় নিয়ে ভাববে, তার পুরো পৃথিবী জুড়ে থাকব শুধুই আমি। আসলে আমার ভয় হতো তোকে স্বাধীনতা দিলে, অন্যদের সাথে মিশতে দিলে তুই যদি আমায় ছেড়ে চলে যাস। তবে বিশ্বাস করা দিবা, এই 6 বছরে আমি নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিন্তু সবই বৃথা। কারণ আমি প্রকৃতিগতভাবেই এমন। এত বছর পেরেও যেই তোর কাছাকাছি আসলাম, সাথে সাথে আমার 6 বছরের সাধনা বিফলে গেল। আবারও সেই বেপরোয়া আদিতে ফিরে গেলাম। সব যেন পাল্টে গেল মুহূর্তেই। তোর দিকে তাকানোর সাথে সাথে মনে হলো তুই শুধুই আমার, তোকে অন্য কারোর পাশে দেখা সম্ভব না। কিন্তু আজ আমি সফল। 6 বছরে যা পারিনি আজ পেরেছি। তুই আমার জীবন থেকে চলে যাচ্ছিস জেনেও আমি তোর বাধা দেইনি, রাগও করিনি। কারণ আমি বুঝে গেছি তোকে পাওয়ার যোগ্যতা আমার নেই। তাই তোকে নিজের সাথে জড়িয়ে কষ্ট দিয়ে দেওয়ার মানে হয় না। তুই আজ থেকে মুক্ত আদিবা। আমি আর তোর পিছনে ছুটব না। আমি নিজেকে সামলে নিয়েছি আদিবা। আজ থেকে তুই আমার কাছে মৃত। আমি আদিবাকে ছাড়া বাঁচতে শিখে রাত গেছি। 12টার ঘর ছুঁয়ে ছুঁয়ে আদিবার আগে বের তো হয়ে এসেছে, কিন্তু এখন যাবে কোথায়? হাতে টাকা পয়সা কিছুই নেই। আদিবা হাঁটতে হাঁটতে এসে রাস্তার পাশের বেঞ্চটায় বসল। মাথায় নানান চিন্তারা এসে ভিড় জমালো। বেশ ভয়ও লাগছে, এতটা সাহস দেখানো উচিত হয়নি। এখন কি করবে? কার কাছে যাবে? তেমন নিকটাত্মীয় তো কেউ নেই যার কাছে টাকা ধার পাওয়া যাবে। আদিবা বেশ চিন্তা করে পেল তার এক বান্ধবী আছে বাসা কাছেই, তাই তার কাছে যাওয়া উচিত। টাকা চাওয়া না গেলেও রাতটা অন্তত কাটানো যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সে 2 বাসা পেরিয়ে বান্ধবী তিন্নির বাসায় গিয়ে হাজির হলো। বাসার সবাই তাকে দেখে অবাক হলো। তিন্নি এগিয়ে এসে বলল, আদিবা তুই এত রাতে? তোর রুমে গিয়ে কথা বলি। বেশ, চল ওপরে চল। আদিবা তিন্নির ঘরে গিয়ে চেয়ার টেনে বসল। আদিবা, কিছু কি হয়েছে? এত রাতে তুই এখানে? তিন্নি, তোর যদি কোনো আপত্তি না থাকলে আজ রাতটা তোর বাসায় থাকতে চাইছিলাম। আমার আপত্তি তো নেই, কিন্তু আদিত্য ভাইয়া এখন দেশে আছে আদিবা। তো উনি দেশে আছেন বলে তুই আমায় জায়গা দিবি না? ঠিক আছে, লাগবে না, আমি চলে যাচ্ছি। আরে তুই রেগে যাচ্ছিস কেন? জানি কোনো ঝামেলা ছাড়া তুই বাসা থেকে বেরোসনি, কিন্তু আদিবা, তোর তো আর 5 জনের মতো রাগ দেখানোর অধিকার নেই।
বাসার কেউ কোনো অন্যায় করলেও শেষ তোকেই মেনে নিতে হবে। কেন মানতে হবে? আমি কি মানুষ নই? অবশ্যই, কিন্তু তুই আদি ভাইয়ের হবু বউ, তাই তুই মানতে না চাইলে জোর করে মানাবে। আদি ভাই যদি জানতে পারে তুই এখানে, উনি কি সেটা মানবেন? ছোটবেলা থেকে দেখে আসছি তোর অন্যদের সাথে মিশা আদি ভাই পছন্দ করে না। অরিনাপুর এনগেজমেন্টের দিন তো তোকে কেমন মাঝরাকে এসে নিয়ে গিয়েছিল। যে রাগী উনি, ওনার রাগে আমার কিছু যায় আসে না। তাছাড়া উনি জানবেন কি করে? হাসালি আদিবা, তুই ভুলে গেছিস ফয়সাল ভাই আদি ভাইয়ের বন্ধু। ফয়সাল ভাই অবশ্যই বলে দেবে, আর কিছুক্ষণ পরে আদি ভাইয়া এসে তোকে টানতে টানতে নিয়ে চলে যাবে। ছোটবেলায় যখন খেলতে আসতি যেভাবে নিয়ে যেত ঠিক সেভাবেই নিয়ে যাবে। আদিবা তিন্নি কথা বলছে, এদিকে ফয়সাল আদিত্যকে ফোন দিল। ফোন তুলে আদিত্য শান্ত গলায় জবাব দিল, বল। কোথায় তুই? কোথায় থাকার কথা? বাসাই আছি। আর এটাও জানি তুই এত রাতে ফোন কেন দিয়েছিস। কেন জানিস, তবুও বাসায় বসে আছিস। দেখ, চাই মাঝরাতে এসে টেনে হিচড়ে নিয়ে যাওয়াচ্ছে, এখন নিয়ে যা। না, আমি আসব না। আজ রাতটা আদিবাকে তোদের ওখানে থাকতে দে। এটাও সম্ভব? সম্ভব। আর শোন, সকালে আদিবা চলে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিস। তোর হাত থেকে নিয়ে চাইবে না, তিন্নিকে দিতে বলিস। মানে বুঝলাম না। এত মানে বুঝে তোর কাজ কি? যা বলেছি সেটা কর, বলে আদি ফোন কেটে দিল। আদিবা সারা রাতে একবারও চোখ বন্ধ করতে পারেনি, তাই সকাল হতে না হতেই বেরিয়ে যেতে চাইল। তিন্নি এসে তারে আটকে দিয়ে কিছু টাকা দিল। আদিবা কথা বাড়ায়নি, কারণ তার টাকার প্রয়োজন। আদিবা এসে ট্রেনের টিকিট কাটল, আর মোটামুটি 5 ঘন্টা পর গ্রামের বাড়িতে পৌঁছালো। নির্জন নিস্তব্ধ বাড়ি, মানুষ তো দূর, একটা কাকপক্ষীও নেই। পড়া বাড়ি, এর চেয়ে বেশি আর কি হবে? কত বছর হয় কেউ আসে না। আদিবা দরজা খুলে ভিতরে ঢুকতেই গা ছমছম করে উঠল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, তাই পুরো বাড়িতে সে একা। তবে যাই হয়ে যাক, এবার আদিবা আর কোনো পরাজয় মানবে না, তাই কোমর বেঁধে লেগে পড়ল কাজে। দীর্ঘদিনের অব্যবহৃত ঘরকে বসবাসযোগ্য করে তুলতে বেশ পরিশ্রম হয়েছে আদিবার। তার পক্ষে আর কোনো ঘর পরিষ্কার করা সম্ভব হয়নি। একটাই পরিষ্কার করেছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধে হতে চলেছে। আদিবা এখনও খায়নি। খাবেই বা কি করে? রান্না করার পরিবেশ এখনও করে উঠতে পারেনি। ঘরে না আছে চুলা, আর না আছে রান্নার সামগ্রী, তাই নিরুপায় হয় আদিবা একদিন না খেয়ে থাকার সিদ্ধান্ত নিল। সন্ধে হতে না হতেই দরজা লক করে শুয়ে পড়ল আদিবা। ঘরে আলোর তেমন ব্যবস্থা নেই, একটা লাইট টিমটিম করে জ্বলছে। হঠাৎ দরজায় কড়ানাড়ায় ভয় পেয়ে গেল আদিবা। কে ওখানে? উত্তর আসলো না, তবে আরও 2 বার কড়ানাড়ার শব্দ ভেসে আসলো। আদিবা গিয়ে দরজা খুলতেই চোখ কপালে উঠে গেল। আপনি এখানে কি করছেন? দাদার বাড়িতে ঘুরতে এসেছি। তাছাড়া আমি কখন কোথায় যাব তার কৈফত কি তোকে দিতে হবে? দেখুন ভাইয়া, যথেষ্ট হয়েছে। আর না, আপনি এখনই এখান থেকে যান। আর কত জ্বালাবেন আমায়? আমি রেগে যাওয়ার আগে চলে যান। বলা শেষ হওয়ার আগেই আদিত্য আদিবাকে সামনে থেকে তাকে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে বিছানায় শুতে শুতে জবাব দিল, রাগ কি শুধু তোর একার আছে? আমার নেই? চুপচাপ সহ্য করছি বলে মাথায় চড়ে গেছিস, তাই না? আর একবার গলা উঁচু করে কথা বলে দেখ, তোকে যদি এখানে পুঁতে রেখে না দিই। আপনি এখানে কি চান? কেন এসেছেন? তুই নিজেকে কি ভাবিস রে আদিবা? খুব সুন্দরী? কোন অ্যাঙ্গেল থেকে তীর কাছে নিজেকে সুন্দরী মনে করিস আমাকে একটু বলতো। একে তো দেখতে খারাপ, দ্বিতীয়ত পড়াশোনার নামে খবর নেই, আর তোর বয়স 25 বছরের ঘর ছুঁয়েছে। এমন মেয়ের সাথে প্রেম তো দূর, তাকিয়ে দেখারও ইচ্ছা নেই আমার। এখানে এসেছি বিশেষ একটি কারণে, তাই প্যান প্যান করবি না। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। আমি কেন আনবো? কারণ না আনলে তোর হাড়গোড় একটাও আস্ত থাকবে না। এখানে কিন্তু বাড়ির বড়রা নেই যে তোকে বাঁচাবে, মাইন্ড ইট। আদি কি করে এত খামখেয়ালি আচরণ করে আদিবার মাথায় ঢোকে না। সে কি জানতো না আদিবা কেন বাসা ছেড়ে এসেছে? তারপরেও কেন এখানে আসলো? আদিবা কটমট করে তাকালো আদির দিকে। আদি চুইংগাম চিবাতে চিবাতে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে থাকার কারণ কি? আপনি এখানে এসেছেন কেন, সত্যিটা বলেন তো। অপেক্ষা কর, উত্তর নিজেই পেয়ে যাবি। আচ্ছা আদিবা, একটা কথা বল, তুই আমার উপর রাগ করে আছিস কেন? আমি বাসা ছেড়ে যাওয়ার সময় কি সবাইকে বলে গিয়েছিলাম তোর উপর অত্যাচার করতে? আমি কখন বলেছি আমি আপনার উপর রাগ করেছি? আমি কারো উপর রাগ করি না, সব দোষ আমার কপালের। ঠিক বলেছিস, তোর কপাল সত্যিই খুব খারাপ। তুই ভালোবাসা পেতে জানিস না। যাই হোক, এখন প্যাচাল পাড়া বন্ধ করে খাবার নিয়ে আয় যা। আপনার কি মনে হয় আমি ম্যাজিক জানি? এখানে আমি খাবার কোথায় পাবো? বারে, তেজ দেখিয়ে নিজের বাড়িতে আসলি, এখন তো এই বাড়ির মালিক তুই। তোর বাড়িতে বড় ভাই বেড়াতে এসেছে, তুই তাকে না খাইয়ে রাখবি? আমি কি বড় ভাইকে আসতে বলেছিলাম? খালি বাড়িতে যুবতী মেয়ে কী করছে খেয়াল রাখতে হবে না? আফটার অল বড় ভাই বলে কথা। বোন অঘটন ঘটিয়ে বংশের নাম ডুবাক, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না?
একটু আগে না বললেন আমি দেখতে খারাপ, পড়াশোনা জানি না, বয়স 25, আমার দিকে কোনো ছেলে তাকিয়েও দেখবে না, তাহলে অঘটন ঘটাবো কি করে? ইস, তুই সত্যিই যদি দেখতে খারাপ হতি কত ভালো হতো। আফসোস, দুধে আলতা গায়ের রং, ঘন পাপড়িতে ঢাকা কাজল, কালো চোখ, কোমর সমান চুল, তোর দিকে তাকালে মনে হয় আদর্শ বউয়ের ফুল প্যাকেজ। তাছাড়া আমার নিজেরই তো 25 হয়নি, তোর হবে কি করে? তোর বয়স 21 বছর 1 মাস 17 দিন। জানিস, ছোট থেকে প্রতিদিন তোর বয়স গোনা আমার রুটিন ছিল। এক এক দিন করে গুনতাম, কবে তোর 18 হবে, ইচ্ছে ছিল তোর 18 হলেই তোকে বিয়ে করব। সেই উদ্দেশ্যেই গুনতাম, এখন অভ্যেস হয়ে গেছে। কবে তোর বয়স কত হয় আমি বলতে পারি। আপনি একটু চুপ করবেন? তখন তিরস্কার করলাম, সহ্য হলো না, এখন প্রশংসা করছি সেটাও সহ্য হচ্ছে না। আসলে সত্যিটা কি জানিস, তখন যা বলেছিলাম সেটাও মিথ্যে ছিল, এখন যা যা বললাম সেগুলোও মিথ্যে। সত্যি বলতে তোর দিকে তাকালে আমার প্রথমেই যে ইচ্ছেটা হয় সেটা হলো থাপ্পড় দিয়ে গাল দুটো যদি লাল করে দিতে পারতাম। জানিস আদিবা, তোকে একদিন হাত পা বেঁধে ইচ্ছে মতো মারার খুব ইচ্ছে আমার। আপনার মতো সাইকোর কাছ থেকে এর বেশি কি আশা করা যায়? এসবই ইচ্ছে হবে আপনার? আদিত্য হঠাৎ দৃঢ় গলায় প্রশ্ন করল। আদিবার সত্যি করে বলতো, তোর ভয় করছে না? আদির প্রশ্নে ভ্রূম কুচকে এলো আদিবার। কি বলতে চাইছে আদিত্য বোঝার চেষ্টায় প্রশ্ন করল। ভয় করবে কেন? তুই তো আমায় ভালো করে চিনিস, অনুমান কর তো আমি এখানে কেন এসেছি? আদির গলার আওয়াজ হঠাৎই ভারী হয়ে আসছে। সে সিরিয়াস মোডে কথা বলছে। কথার ধরন দেখে আদিবার মনেও খটকা লাগল। সত্যিই তো, এত অপমানের পরে আদিত্য এখানে কেন আসলো? কেন এসেছেন? আদিবার কথা আটকে আসছে। আদিবার ভাঙা ভাঙা প্রশ্ন শুনে আদি হাহা করে হেসে উঠল। অন্ধকার রাতে জনশূন্য নির্জন বাড়িতে এই হাসি বড়ই অদ্ভুত শোনাল। কারণ ছাড়াই আদিবার কলিজা কেঁপে উঠল, হাত পা যেন কাঁপছে মনে হচ্ছে। আদিত্য হাসি থামিয়ে আবারও সিরিয়াস মোডে প্রশ্ন করল। আদিবা, তোর জীবনের শেষ ইচ্ছে কি? প্রশ্নটা শুনে আদিবার গলা শুকিয়ে উঠল। আদি নিজের ব্যাকপ্যাক থেকে ছোট আকারের চকচকে ছুরিটা বের করে তাতে হাত বোলাতে বোলাতে প্রশ্নটা করছে। সে ছুরিতে মনোনিবেশ রেখেই বলল, কি রে, বল, শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছে, আমি বাঁচতে চাই, বলেই আদিবা উল্টো ঘুরে দৌড় দিল। আদিত্য কিছুটা বিচলিত হয়ে তাকালো। এই মেয়ে কি পাগল হয়ে গিয়েছে? অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কোথায় যাচ্ছে? তাও চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আদি মুখ তুলে তাকাতেই বাইরে ধপাস করে কিছু পড়ার শব্দ হলো, সাথে আদিবার গলা। আদি দীর্ঘশ্বাস ফেলল। হয়ে গেল, এই নাকি বড় হয়েছে। আদি ফোনের ফ্ল্যাশ অন করে দরজায় গিয়ে দাঁড়াতেই সামনে আদিবাকে দেখতে পেল, সারা শরীরে কাদা মাখা। দৌড়াদৌড়ি শখ মিটে থাকলে ঘরে আসুন। আদিবা গোবেচারা মুখ করে জবাব দিল, ভাইয়া, ব্যথা পেয়েছি। আদি এগিয়ে আসতে আসতে বলল, কমন সেন্স জিনিসটা তোর না থাকলেও আমার আছে। পড়ে গেছিস মানে ব্যথা পেয়েছি, সেটাই স্বাভাবিক, কিন্তু ভিজতে চাইছিলাম না তাই যেতে বলেছিলাম। যাই হোক, উঠ, বলে আদি এগিয়ে এসে আদিবাকে কোলে নিল। আদিবাও আদির গলা জড়িয়ে ধরল। আকাশ কেঁপে বর্ষণ শুরু হলো। আদিবা আদির মুখের পানে তাকিয়ে আছে। এই মানুষটা এত রহস্যময়ী কেন? কখন কি করে, কেন করে, এর হিসেব কোনো দিনই মিলাতে পারেনি আদিবা। একটু সহজ সরল হলে কি হয়? আদি সামনের দিকে হাঁটতে বলল। আচ্ছা আদিবা, মানুষ হিসেবে আমি তোর কাছে কত % ভালো আর কত % খারাপ? মানে, আমি কি সারা জীবন তোকে শাসনেই করেছি, ভালোবাসেনি কখনো? আদিবা চোখ নামিয়ে নিল, উত্তর দিতে পারল না। আদিবা চুপ থাকতে দেখে বলল, তোর এমন কোনো ইচ্ছে আছে যেটা তুই আমাকে জানিয়েছিস অথচ পূরণ হয়নি? ভাইয়া। আদিবা এবারেও আদির দিকে তাকায়নি, সামনের দিকে তাকিয়ে খুব সাবধানে হাঁটছে, কারণ উঠোনটা বড্ড পিচ্ছিল। ঘরে ঢুকে আদিবাকে নামিয়ে দিয়ে চুল ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে গিয়ে ব্যাগ খুলে টি-শার্ট বের করে একটা বিছানায় রাখল। গল্পিটা সবার আগে পেতে মোনা হোসাইন পেজটি ফলো দিতে ভুলবেন না। একটা নিজে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ওয়াশরুমে গিয়ে অকারণে অজ্ঞান হয়ে যাওয়া চাচ্ছি না, তাই তুই এখানেই চেঞ্জ করে নে। আদি কিছুক্ষণ পর চেঞ্জ করে এসে দেখল আদিবা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আদি কিছুটা রাগী ভাব নিয়ে বলল, ঘটনা কি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আদিবা উত্তর দিল না। আদিত্য আবারও বলল, চেঞ্জ করে দিতে হবে। অন্য সময় হলে এমন কথার জন্য আদিবা রাগী চোখে তাকাত, কিন্তু এখন যে স্থির চোখে তাকিয়ে আছে। ভাইয়া, আপনি আমায় মেরে ফেলবেন তাই না? আদিত্যের কথায় বেশ বড়সড় ধাক্কা খেল। অবাক হয়ে প্রশ্ন করল, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? বাসা ছেড়ে এসেছি মানে আপনাকে ছেড়ে চলে এসেছি। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারি মানে আপনাকেও আমাকে ছাড়া বাঁচতে হবে। আপনার যেহেতু আমাকে ছাড়াই থাকতে হবে, তাহলে আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? মেরে ফেলবেন তাই না? সেজন্যই এসেছেন। বাহ,
আদিবা, তুই তো দেখছি অসম্ভব রকমের জ্ঞানী হয়ে গেছিস। তা বুদ্ধিগুলো কার কাছ থেকে ধার নিয়েছিস বলতো? ভুল কিছু বলেছি? ওই ছুরিটা আমার জন্যই এনেছেন, তাই না? আদিবার কথায় আদি অবাকের ওপর অবাক হচ্ছে। সে বিছানার ওপর ছুরিটার দিকে একবার তাকিয়ে বলল, হ্যাঁ, তোর জন্যই এনেছি, কিন্তু তোকে কাটার জন্যে আনিনি। তুই সারাদিন কিছু খাসনি, তাই কিছু ফল এনেছিলাম। আদিবার মাথায় হয়তো এই সহজ কথাগুলোও ঢোকেনি। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আদিবা, এত বছরেও তোর মাথায় এটুকুও বুদ্ধি হয়নি? ইডিয়েট, গেলি এখান থেকে? বুঝেছি, তুই যাবি না, দাঁড়া, আমি চেঞ্জ করে দিচ্ছি। বলে আদি এগিয়ে আসতে চাইলে সাথে সাথে আদিবার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। একবার পরে শখ মেটেনি, হারামি, লাইটটা নিয়ে যা। আদিবা তাড়াতাড়ি আদির হাত থেকে ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে যখন ফিরে আসছিল, ফোনে হাতে নিতেই ফোনের ওয়ালপেপারে চোখ আটকে গেল আদিবার। স্ক্রিনে জলজল করছে আদিত্য আর আদিবার ছোটবেলার একটা ছবি। মুহূর্তেই আদিবা সেদিনটায় ফিরে গেল। সেদিন স্কুল থেকে ফেরার সময় আদিবা অ্যাক্সিডেন্ট করতে নিয়ে গেছিল। আদিবাকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছিল আদিত্য। আদিবা সেদিন সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছিল, আর আদি তাকে সান্ত্বনা দিতে দিতে। আদিবা ওয়ালপেপারে চোখ রেখে দাঁড়িয়ে আছে। তখনই বাইরে থেকে আদির গলা ভেসে গেল, রাতটা কি বাথরুমেই থেকে যাবি? আমার তাতে অসুবিধে নেই, দরজাটা লক করে দিচ্ছি, দাঁড়া। আদিবা তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে দেখল আদিত্য মনোযোগ দিয়ে আপেল কাটছে। আদিবা এসে তার পাশে শান্ত হয়ে বসল। আদিবা বসতেই ব্যস্ত গলায় বলল, আদিবা, দরজাটা বন্ধ করে দে তো, বৃষ্টির পানি ঢুকছে। আদিবা গেল না, সে আদির দিকে তাকিয়ে আছে। আদিবার দিকে চোখ যেতেই আদিত্য থমকে তাকালো। কি হয়েছে আদিবা, কাঁদছিস কেন? বেশি ব্যথা পেয়েছিস? দেখি কোথায় পেয়েছিস। আদিবা উত্তর দিল না। নিঃশব্দে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগল। আদি সামনে থেকে ফলগুলো সরিয়ে 2 হাত বাড়িয়ে আদিবাকে জড়িয়ে নিল। আদিবা এবার হাউমাউ করে কেঁদে উঠল। আদিত্যের ভিতরটাও যেন হাহা করে উঠল। নিজের অজান্তেই আদিবার মাথায় হাত রাখল। মনের মাঝে এত অভিমান জমিয়ে রেখেছিস? এতই অন্যায় করে ফেলেছি? এভাবে আমায় শাস্তি দিস না আদিবা, তোর এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। আদিবা উত্তর দিতে পারল না। আদির বুকে মুখ লুকালো। আদি মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, কান্না থামা দেখি, তাকা আমার দিকে, একটু কিছু খেয়ে নে। আদিবা মুখ তুলতে চাইল না। আদির টি শার্ট আঁকড়ে ধরল। আদি আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ আদি বুঝতে পারল আদিবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। তাই সে আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। এর আগেও সে আদিবার সাথে ঘুমানোর জন্য আদিবাকে বাধ্য করত, কিন্তু আজ নিজে থেকেই আলাদা ঘুমালো। পানির ঝটকায় ঘুম ভাঙল। আদিবা ধরফরিয়ে উঠে বসল। কি হয়েছে ভাইয়া? ছেলে মেয়ে হওয়ার মতো সম্পর্ক এখনো জড়ায়নি তো? আপনার মুখে কিছু আটকে না। আমি কি বাচ্চা হওয়ার কথা বলেছি? তোর সাহস তো কম না? নবাবজাদির মতো ঘুমিয়েছিস, আবার মুখে মুখে তর্কও করছিস। এভাবে কথা বলছেন কেন? রাত থেকে না খাইয়ে রেখেছিস, আবার এখন ভাব নিচ্ছিস ভালো ভালায় রান্না করে গিয়ে। এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। কে বলল নেই? ওই যে বাইরে রান্নাঘর আছে, বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে রান্না করবি। তাছাড়া এখন তুই বাজারেও যাবি, ঘরে তো কিছুই নেই। মানে কি? আমি যাব কেন? কারণ তুই জেদ দেখিয়ে এখানে এসেছিস, আমি আসতে চাইনি। তাই বলে ঘরে জল তো একটা ছেলে থাকতে আমুক বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে যাব? হ্যাঁ, যাবি। বকবক না করে তাড়াতাড়ি ওঠ, ঘরের অবস্থাও খারাপ। 10 মিনিটের মধ্যে ঘর গুছিয়ে বাজারে যাবি, তারপর রান্না করবি। গ্রামে থাকার কত মজা যদি তোকে হাড়ে হাড়ে না বোঝাতে পারি। আমার নাম আদি না। আমি বাজারেও যাব না, রান্নাও করব না। আপনার দরকার হলে আপনি করে যান, আমি না খেয়ে থাকতে পারি। তুই খাবি কি খাবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যে খাবার না পেলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। আমার গা ঘিন ঘিন করছে, এমন স্যাঁতস্যাঁতে ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। তাহলে চলে যান, আপনাকে থাকতে বলেছে কে? খুব বার বেড়েছিস না? ভালো, খুব ভালো। আমার যদি এমন অপরিষ্কার ঘরে থাকতে হয়, তাহলে ওই যে ডোবা দেখছিস তো, তোকে সেখান থেকে চুবিয়ে আনবো। জল্লাদ একটা করছি পরিষ্কার, আপনি সেই ভাগে বাজার গিয়ে বাজার করে আনুন। বাজার করে আনলে আমিও মজা করে রান্না করে আপনাকে খাওয়াবো। আদি বাঁকা হেসে বলল, মনে থাকে যেন, খাইয়ে দিবি বলেছিস।